আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল, তখন আমার বয়স 10 বছর। রূপার বয়স ছিল 5 বছর, আর পরীর বয়স মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলছিলেন। মুখের টু শব্দটি করেননি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে? যেদিন পরীর জন্ম হলো সেদিন আব্বা বাড়িতে ফেরেনি, কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যেই মাইয়ার রূপ বেশি হয় সে পোলা পয়দা করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখত রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট্ট ছোট্ট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকেও পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সেই ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পাছে যদি ব্যথা পায়। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করত। পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখত, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট্ট ছোট্ট পা ফেলে ঘরে হাঁটত তখন দেখতে বেশ লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নেই, কিন্তু রূপা আর পরী তো বোঝে না, ছোট তো, ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করত। পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি। এতে আমি খুব খুশি হতাম, তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলারও একটি মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটি মারা যায়। এরপর আরও একটি মেয়ের জন্ম দেন উনি, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন আর পড়তে পারল না পড়ি, তার আগেই ডাক পড়ল আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুখ কুঁচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতে না যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছেন তিনি। পরী বড় বড় পা ফেলে আবেরজানের কাছে এগোতে লাগলো। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখানা পান দে। আগের ন্যায় ধুপধাপ করে পা ফেলে জল চৌকির দিকে এগিয়ে গেল। হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুরে নিলেন। পরী কৌটা থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটোটা আগের স্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্যে পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর। পরী এগিয়ে এলো দাদির কাছে, তীর্যক দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু অতটা কালো নয়। হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে। বয়স হয়েছে তো। পরী হুট করেই বলে উঠল, যেই মাইয়া রূপ বেশি হয় হ্যাঁ পোলায় পয়দা করতে পারেন না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে তাকালো আবেরজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তোমার তো রূপ নাই, তাই তো 2টা পোলা পয়দা করছো, কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই। 2টা অমানুষ পয়দা করছো, বুড়ি কোহানকার।
আমার আম্মা জান 3টা সোনা জন্ম দিছে, আর তুমি কি করছো? এক পোলায় 2টা বিয়া করছে, আরেক পোলার বিয়ার খবর নাই, পরের মাইয়া দেখা দেখা দিন পার করে। কথাগুলো বলে পরি একদণ্ড দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতেই দিল না। নিজের নাতনির উপর ক্ষুব্ধ হলেন আবেরজান। মেয়ের বেশ চটপটে এবং উড়নচণ্ডী স্বভাবের। মুখের বুলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর 2 নাতনির মধ্যে কোনো ক্ষণেই দেখেননি। পরি এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের শয়ন কক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবার ডাক দিয়েছেন মা, মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পরী আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতন ডেকে উঠল মালা। পরী দৌড়াতে লাগলো। পরনের ঘাগরাটা 2 হাতে হালকা উঁচু করে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে। সেখানে বসেই ডাকছিল মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল, সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেননি। তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন। পরী 2 পা ভাঁজ করে মায়ের পাশে বসে হাত ধরল। আম্মা জান, আপনি অসুখ নিয়ে কাম করতে আইছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে। কথা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি দেখে না আম্মার অসুখ? তারপরেও আম্মারে কামে ডাহে কোন সাহসে? আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে ছাইরা দিমু না, কইয়া দিলাম। জেসমিন এবার মুখ খুলল। আমি আপারে মানা করছিলাম। পরী কিন্তু সে শোনে নাই। পরী আবার রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হইছে, আপনার আর অজুহাত দিতে হইব না। যা করার। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে চড় মারেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবান্তর হলো না। প্রতিদিন 2-4টে চড় না খেলে তার পেটের ভাত হজম হয় না, তাও মায়ের হাতের। মুখের আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল, কতবার কইছি মুখে মুখে তর্ক করবি না, তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান। মাথা নিচু করেই সে বলে, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলে, থাক আপা, পরীরে কিছু বইলেন না, ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানরে নিয়া শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়া রান্না হইব। আজকে ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাঁজ পড়ল পরীর। অবাক কণ্ঠে বলে, এই বন্যার ভিতরে মেহমান আইবে কই থেকে? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল। রূপা পাইব? মালা দিলেন এক ধমক। এত কথা কসকেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালা কইরা ঢাইকা যাবি, জানি কেউ না দেখে। নৌকার ছায়ের মধ্যে থাইকা বাইর হবি না। জুম্মানরে নিয়ে এখন যা, তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না। এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পরী বেশ খুশি। আজকে অনেক দিন পর বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘরে পেরিয়ে আসার সময় উকি দিল পরী। আবেরজান আয়েশ করে বসে বসে সুপারি কাটছে। পরী হাঁক ছাড়ল, ও বুড়ি! সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরীর ঘরের বাইরে বের হবে, তাই জিজ্ঞেস করলেন, কই যাস? পরী ভেঙচি কেটে বলল, তা দিয়া তোমার কাম নাই, আমি এখন যাই। আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাইলে ভুইলা যাইও না, কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে, তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই? পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজানের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাশতে নেই, এমনকি কাঁদতেও নেই। মেয়ে মানুষ থাকবে মোমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে, পুড়বে, ছাই হবে, মুখ থেকে একটি শব্দও বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থাই করবে সে।
গ্রামের নাম নূরনগর। পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নূরনগরের নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়িধারা, স্বচ্ছ নীলাশ্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা, তো কোকিলের মধুর কণ্ঠ। সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্য যেন সবার মন কাড়ে। কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে এই রূপবান গ্রামটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দ্রুত তলিয়ে দিচ্ছে এই গ্রামের সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষের আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্রে। কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে, কিংবা কলা গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশ বন্যা। ঠিক এই রকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে 1988 সালে, আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে। তারা কি বাঁচবে, নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? নৌকার ছায়ের ভিতরে বসে আছে পরী। দুপাশে পর্দা টেনে দিয়েছে, এটা মায়ের কড়া হুকুম। আর জুম্মান নৌকা বাইছে। পরী ছায়ের ভিতর থেকে চেঁচিয়ে উঠল, হ্যাঁ রে জুম্মান, আজকে নাকি মেহমান আইব। কারা আইব জানোস? বইটা হাতে নৌকা ঘুরাতে ঘুরাতে জুম্মান জবাব দিল, শহর থেকে ডাক্তার আইব আপা। বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হইছে, হেল লেগে আব্বা শহর থেকে ডাক্তার আনতাছে, তারাই আইব। তোরে কইছে কেডা? জুম্মান অকপটে স্বীকার করে বলল, বড় আম্মাই কইছে। পরী আর জবাব দিল না। শাপলা বিলে নৌকা আসতেই পরীর মনটা খুশিতে নেচে উঠল। যদিও শাপলা বিল আর আগের মতো নেই, পানিতে ভরে টইটুম্বুর। কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল। সুতো কাটা ঘুড়ির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরীর। আজ তো সে বিলের পানিতে সাঁতার কাটবে, তাতে মা বকলে বকুক, মারলে মারুক, কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল। পরীর ইচ্ছাই রয়ে গেল। জুম্মানের কথায়, আপা আমাগো আরেকখান নৌকা আইতাছে এইদিকে। কৌতূহল হয়ে পরী প্রশ্ন ছুড়ে দিল, নৌকায় কেডা দেখ তো। জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল, লতিফ কাকা আর দেলোয়ার কাকা, আর লগে মাঝি। সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর। এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ। কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে। পরীর আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি হয়ে থাকতে। একা খোলা আকাশে মুক্ত পাখির মতন উড়ে বেড়াতে চায় সে। কিন্তু ওর মায়ের জন্য তা আদৌ কি সম্ভব হবে? কথায় কথায় কসম দিয়ে পরীকে চুপ করিয়ে দিত তিনি। পরী জড়সড় হয়ে বসেছিল ছায়ের ভেতর। সাম্পান মাঝি দাঁড় বাইছে, সাথে আরো 2জন মাঝিও আছে। বিশাল আকৃতির নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না। 3-4 জন মাঝি তো লাগবেই। ঘাম ছুটে গেছে সবার। হঠাৎ করেই কেউ ডেকে উঠল, ও সাম্পান মাঝি, ওইদিকে যাও, খাড়াও দেখি একটুখানি। সাম্পান বাঁশের সাহায্যে নৌকা থামিয়ে দিল তৎক্ষণাৎ। পাশে দাঁড়িয়ে থাকা নৌকা থেকে বিন্দু বের হয়ে এলো। পরনে অর্ধনোংরা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে শুধালো, ওইদিকে কই যাও? সাম্পান নৌকার ধার ঘেঁষে এসে বলল, জমিদার বাড়ি যাই রে বিন্দু, ডাক্তার আনছি শহর থেইক্কা, হ্যাগোরে দিতেই যাইতাছি। বিন্দু উকি দিল নৌকার ছায়ের ভেতর, তারপর ভেতরে বলল, ওই দিক দিয়া যায় না মাঝি, সখারে দিয়া আমারে খবর দিল পরিবানু আই শাপলা বিলে আইছে, ওর লগে দুই খাটা শোয়াইছে, গেলে ভালা হইব না? সাম্পানের মুখ চিন্তার ছাপ দেখা গেল। সে আড়ষ্ট গলায় বলল, কস কি? পরি আহার সময় পাইল না, অন্য দিক দিয়া গেলে অনেক ঘুর পড়ব, আমগো তো জলদি যাইতে হইব, এখন কি করি? কিছুক্ষণ চুপ থেকে সাম্পান আবার বলে উঠল, তুই লগে আয় বিন্দু, তাইলে আমাগো কিছু কইবে না, তুই পরিরে কইলে পরি শুনব। বিন্দু মৃদু রাগ নিয়ে বলল, খালি তো আমারই পাও, পরি খবর দিছে তাও যাইতে পারলাম না, চুলায় শাক চড়াইছি, রান্না শেষ না হইলে যাইতাম না। সাম্পান অপেক্ষা করল বিন্দুর রান্না শেষ হওয়া অবধি। অগত্যা যেতেই হলো বিন্দুকে। এবার বোধহয় পরি তাকে বিলের পানিতে চুবাবে।
বিন্দু নৌকায় বসতেই মাঝির নৌকা ছাড়ল। নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সাম্পানের কথা শুনছিল, কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ। তাই একটি মেয়ে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করেই বসে, পরীকে? বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটার দিকে তাকিয়ে জবাব দিল, আমাগো গ্রামের জমিদারের মাইয়া।